লাবণ্য, লামিয়া তো এখনো বাড়ি ফিরলো না। ওকে কষিয়ে কয়টা থাপ্পড় দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবি? এই যাচ্ছি মা, উঠোনটা ঝাড়ু দিয়ে নি। না না, দেরি করিস না, আকাশে মেঘ জমেছে। বৃষ্টি নামার আগে হতচ্ছাড়িটাকে বাড়ি নিয়ে আয়। উঠান আমি পরিষ্কার করছি। ঠিক আছে, তাই যাই। তাড়াতাড়ি ফিরিস মা, ও পথ তো ভালো না। পথের ধারে একটা নদী আছে। নদীর পানিতে এক ভয়ঙ্কর দৈত্য বাস করে। শুনেছি সন্ধ্যার পর ওটার উৎপাত বাড়ে। এই নিয়ে তুমি চিন্তা করো না মা, সন্ধে হতে এখনো ঢের বাকি। আমি যাব আর আসব। ঠিক আছে, সাবধানে যাস। লামিয়া, ও লামিয়া, লামিয়া, ও লামিয়া, লামিয়া রে, ও লামিয়া। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। মায়ের সাথে রাগ করে বনে এসে বসে থাকতে হবে? হ্যাঁ, বলি লাঠির পিটুনি খাওয়ার আগে বাড়ি চল, মা খুব কষ্ট পাচ্ছে। কি আপু, বৃষ্টি শুরু হলো যে, এখন বাড়ি কিভাবে যাব? এখন এত চিন্তা করছিস কেন? বেরোনোর সময় তো এত কিছু ভাবিসনি। যা হোক, বৃষ্টি যেহেতু এসেই গেছে, তাই চল বনের ভিতরে কোনো কাঠুরিয়ার বাড়ি আছে কিনা দেখি। সেখানেই না হয় বৃষ্টি থামার অপেক্ষা করব। এছাড়া তো আর উপায়ও দেখছি না। চল। কি হলো পারুল, অমন গালে হাত দিয়ে বসে আছো যে? বসে আছে কি আর সাধে? তোমার বড় মেয়েকে পাঠিয়েছিলাম ছোটটাকে ধরে আনতে। বৃষ্টি চলে এলো, অথচ সে এখনো ফিরতে পারলো না পোড়ামুখীটাকে নিয়ে। মেয়েটার সাথে তুমি একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছো বলে মনে হচ্ছে না? ছাত্তার তো আমার আপন ভাই বলো, না হয় মেয়েটা চাচার ক্ষেত থেকে কয়টা বাদাম উঠেই খেলো, তাই বলে মেয়েটাকে অমন করে মারতে যাবে? খবরদার, আমার সামনে ভাইয়ের হয়ে সাফাই গাইবে না। কেমন ভাই তোমার? হ্যাঁ, ভাতিজি তার বান্ধবীকে নিয়ে ক্ষেত থেকে কয়টা বাদাম তুলে খেয়েছে বলে বাপ মা তুলে গালিগালাজ করতেও ছাড়েনি। ধিক্কার, ধিক্কার তোমার ওই ভাইকে। ছি, কত ছোট মন তার। ওই তো কাছেই একটা বিশাল গাছ দেখা যাচ্ছে। চল বোন, আপাতত আমরা ওখানেই থাকি। বা, কি সুন্দর এই জায়গাটা। এই গাছটাও তো ভারী সুন্দর। বৃষ্টিতে কুড়ে ঘর খোঁজার চেয়ে বরং এখানেই দাঁড়াই। লাবণ্য আপু, এই গাছটা তো কাঁদছে। আর দেখো, ওর চোখের জল কেমন আমাদের শরীরে এসে পড়ছে। শোনো গাছ, তুমি কে? আমি আমি এই রাজ্যের রানী। কিন্তু তুমি কাঁদছো কেন? দেখো, তোমার চোখের জলে আমরা কেমন ভিজে গেছি। তোমাদের এই অসুবিধায় আমি দুঃখিত, কিন্তু কি করব, আমি কিছুতেই চোখের জল আটকাতে পারি না। তোমার কিসের দুঃখ? জানো লাবণ্য, আমিও তোমাদের মতো একদিন বেঁচেছিলাম। মহারাজ আর 2 রাজপুত্রকে নিয়ে আমার সুখের সংসার ছিল। তাই দুঃখ কি আমি কোনোদিনও জানতাম না। সে তো ভালো কথা। তা এখন তোমার কিসের দুঃখ? তুমি মারা গেছো বলে? না লাবণ্য, তা নয়। রাজপ্রাসাদে ভোগ বিলাসী আর আমোদ প্রমোদে জীবন কাটতো আমার, কিন্তু তখন আমি বুঝিনি মানুষের দুঃখ কষ্ট কেমন হয়। কেন বুঝোনি কেন? কারণ প্রাচীর পেরিয়ে বাইরে আসা মানা ছিল। কঠিন অসুখে মারা যাওয়ার পর এখানে আমার আত্মা স্থান করে নেয়। এই গাছ হয়ে ওঠে আমার শরীর।
তবু তবু আমার হৃদয় কাঁদে। এই চোখে মানুষের দুঃখ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি না। তুমি তো খুব ভালো লাবণ্য, আমার আমার বন্ধু হবে তুমি? হ্যাঁ, অবশ্যই হব। তাহলে বন্ধু, আমার একটা উপকার করে দাও না। কি উপকার বন্ধু? এই যে গাছের শিকড়গুলো দেখছো, ওখানে লুকিয়ে রাখা আছে অনেকগুলো স্বর্ণ মুদ্রা। ডাকাতেরা ডাকাতি করে এসব জমিয়েছে। এসব আমারই রাজ্যের স্বর্ণ মুদ্রা। আমি চাই এসব স্বর্ণ মুদ্রা রাতের অন্ধকারে তুমি তোমার গায়ের গরিব ও অসহায় লোকেদের মাঝে বিলিয়ে দাও। কোথায় পাবো সেই স্বর্ণ মুদ্রা? এখানে, এই গাছের নিচে খুঁজে দেখো। এই তো বন্ধু, এই তো আমি পেয়েছি। দেখো, ডাকাতেরা গাছের বড় বড় পাতা দিয়ে ঢেকে রেখেছিল স্বর্ণ মুদ্রাগুলো। এখন এগুলো নিয়ে তোমরা অসহায়দের বিলিয়ে দাও। ঠিক আছে বন্ধু, আমরা এখন আসছি। আপু, ওই যে দূরে একটা ছোট্ট কুটির দেখতে পাচ্ছিস না, জানালা খোলা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওখানে একটা বিধবা মহিলা থাকে। শুনেছি ওনার একটা অসুস্থ ছেলে আছে। টাকার অভাবে ছেলেটা মৃত্যুশয্যায়। চল, খোলা জানালা দিয়ে ওদের কুটিরে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে আসি। হ্যাঁ বোন, তাই চল। দেখেছিস, রাত হয়ে গেছে, অথচ মহিলাটা এখনো কাঁথা সেলাইয়ের কাজ করছে। বড্ড দুঃখের জীবন বেচারির। বোন, তুই একদম ঠিক মানুষকে নির্বাচন করেছিলিস। আমি খুব খুশি হয়েছি। এখন দ্রুত চল, আমরা এই রকমই কতগুলো অসহায় মানুষদের দরজায় দরজায় স্বর্ণমুদ্রা রেখে আসব। ঠিক আছে আপু। যাক, একে একে এখানকার সমস্ত অসহায় মানুষদের দরজায় স্বর্ণমুদ্রা রেখে আসতে পেরেছি। কাল সকালে ঘুম থেকে উঠার পর ওদের ভাগ্যটাই বদলে যাবে। ঠিক বলেছিস আপু। ওদের ওই সময়কার হাসি মুখটা দেখতে পারলে হয়তো আরো ভালো লাগতো আমাদের। বাড়িতে মা বাবা বোধহয় আমাদের জন্য চিন্তা করছেন। এখন দ্রুত চল, গাছ বন্ধুর থেকে বিদায় নিয়ে আসি। চল। তোমরা এসেছো? হ্যাঁ বন্ধু, আমাদের এবার বিদায় দাও। দাঁড়াও বন্ধু, দীর্ঘ বছর পর আজ আমার অশান্ত মনটা শান্ত হয়েছে। সেটা সম্ভব হয়েছে কেবল তোমাদের জন্য। বলতে দ্বিধা নেই, তোমরা আসলেই খুব ভালো মেয়ে। আমার থেকে পাওয়া স্বর্ণমুদ্রা চাইলেই তোমরা নিজের বাড়িতে নিয়ে যেতে পারতে, কিন্তু তোমরা তা করোনি। তোমরা সততার এক অনন্য নিদর্শন স্থাপন করেছো আজ। আমি তাই তোমাদের একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার বন্ধু? এই নাও বীজ ভর্তি কলস। এটা কিসের বীজ বন্ধু? সোনালী বাদামের। যে বাদামের জন্য আজ তোমার চাচা তোমায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সেই বাদামই তোমাদের সংসারে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবে। এক একটা বীজ থেকে এক একটা সোনার বাদাম গাছ জন্মাবে, যা বিক্রি করে তোমাদের অনেক টাকা উপার্জন হবে। তুমি খুব ভালো বন্ধু। আমরা তোমার আত্মার শান্তি কামনা করি। বিদায় বন্ধু। বিদায়। ওই তো নবাবজাদিরা আসছে। কিরে, এতক্ষণ লাগে তোর বোনকে নিয়ে আসতে? আপু চল, আমরা বীজগুলো রোপণ করে দিই। এখন না, দু একদিন যাক,
আগে মাটি শুকাতে হবে, তারপর প্রথমে আমাদের জমিটাকে তৈরি করে নিতে হবে। কি হলো? কি এত গুজর গুজর ফুসুর ফুসুর করছিস? কিছু না মা, বৃষ্টিতে আটকা পড়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। তুমি রাগ করো না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে খেতে আয়। আচ্ছা মা। আপু, মা বাবা ঘুমিয়ে পড়েছে, এখন চল। কলসিটা নিয়ে উঠোনে আয়। এখানে এই জায়গাটাকেই তো আমরা তৈরি করে রেখেছিলাম। হ্যাঁ, এখন চুপচাপ বীজগুলো রোপণ করি চল। সব বীজ রোপণ করা হয়ে গেল। আহ, আমার কি যে আনন্দ হচ্ছে। চুপ চুপ, ওরা জেগে ওঠার আগে ঘরে চল। হে কি, লাবণ্যর বাপ, কই গো তুমি? কি হলো? সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? এ কি, উঠোন ভর্তি সোনালি বাদাম গাছ, এসব কোথা থেকে এলো? এসব বৃক্ষরানীর আশীর্বাদ। বৃক্ষের আবার রানী? তোদের মাথা ঠিক আছে তো? আমাদের মাথা একদম ঠিকই আছে বাবা। তাহলে শোনো কি হয়েছিল সেদিন বৃষ্টির সন্ধ্যায়। এত কিছু হয়ে গেল, আর তোরা এসব আমাদের আজকে বলছিস? ক্ষমা করো মা, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ওগো, আমাদের দুঃখের দিন এবার যে ফুরোলো। বাবা, মা, আমরা কিন্তু এখান থেকে যা অর্থ পাবো তার কিছু অংশ গরিব ও অসহায়দের মাঝে বিলিয়ে দেব। কি হলো মা, বাবা, তোমরা কথা বলছো না কেন? আমাদের এই সিদ্ধান্তে তোমরা খুশি নও? মারে, প্রচন্ড অভাবের মধ্যে থেকেও তোরা তোদের স্বভাবকে নষ্ট হতে দিসনি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আজ আমি পেয়ে গেছি। প্রার্থনা করি প্রভুর কাছে, তোদের মতো রত্নও যেন পৃথিবীর সব মায়ের ঘরে জন্মায়।